1991 সালে আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পর বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র একক পরাশক্তি হিসাবে উঠে আসে। এরপর বিশ্বের বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি আরও বাড়তে থাকে। বিশেষ করে 1991 ও 2003 সালে ইরাকে এবং 2001 সালে আফগানিস্তানে সামরিক অভিযান চালানোর মাধ্যমে মধ্যপ্রাচ্য ও আশেপাশের অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি অনেক বেড়ে যায়। কিন্তু 2008 সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দা যুক্তরাষ্ট্রের জন্য বড় একটি সতর্কবার্তা হয়ে আসে। ওই সংকটে মার্কিন অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চীনের অর্থনীতিও ধাক্কা খায়। তবে সে সময় চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল প্রায় 10% কাছাকাছি। অর্থাৎ 2008 সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকটে যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের অর্থনীতি তুলনামূলকভাবে বেশি স্থিতিশীলতা ও সংকট মোকাবেলার সক্ষমতা দেখায়। ওই বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পর যুক্তরাষ্ট্রের সামনে একটি নতুন বাস্তবতা স্পষ্ট হয়ে ওঠে। সেটি হলো বিশ্বজুড়ে বিশাল সামরিক উপস্থিতি ধরে রাখা অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। বিশেষ করে ইরাক ও আফগানিস্তানের দীর্ঘ যুদ্ধ যুক্তরাষ্ট্রের ওপর বিপুল আর্থিক চাপ তৈরি করেছিল। তাই ধীরে ধীরে ইরাক ও আফগানিস্তান থেকে মার্কিন সেনা কমিয়ে আনার সিদ্ধান্ত হয়। অন্যদিকে এ সময় চীনের দ্রুত অর্থনৈতিক উত্থান যুক্তরাষ্ট্রের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ফলে ওয়াশিংটনের অন্যতম প্রধান লক্ষ্য হয়ে ওঠে চীনের উত্থান মোকাবেলা করা। এই কৌশলের অংশ হিসাবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার সরাসরি সামরিক উপস্থিতি কমিয়ে আনার চিন্তা করে। কিন্তু এখানে বড় একটি সীমাবদ্ধতা দেখা দেয়। সেটি হলো যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্য থেকে সরাসরি সামরিক উপস্থিতি যথেষ্ট কমিয়ে আনে, তাহলে ওই অঞ্চলে ইরানের প্রভাব আরও বেড়ে যেতে পারে। তাই মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব যেন না বাড়ে, সেজন্য যুক্তরাষ্ট্র নতুন একটি কৌশল গ্রহণ করে। এতে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন ইরানের পরমাণু কর্মসূচিকে সীমিত করার কৌশল গ্রহণ করে। এর ফল হিসাবে 2015 সালে যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্য 4টি স্থায়ী সদস্য এবং জার্মানিকে নিয়ে গঠিত P5+1 এর মাধ্যমে ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিটি JCPOA বা ইরান পরমাণু চুক্তি নামে পরিচিত হয়ে ওঠে। এদিকে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দল চীনের উত্থান মোকাবেলা করা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বোঝা কমানোর প্রয়োজনীয়তার বিষয়ে ডেমোক্র্যাটদের নীতির সঙ্গে অনেকাংশে একমত থাকে। তবে ইরানকে মোকাবেলা করার কৌশলে ডেমোক্র্যাটদের থেকে রিপাবলিকানরা ভিন্ন অবস্থান নেয়। রিপাবলিকানদের একটি বড় অংশ ইরানকে শুধু পরমাণু কর্মসূচির ক্ষেত্রে সীমাবদ্ধ রাখার পরিবর্তে সামরিক ও অর্থনৈতিকভাবে আরও দুর্বল করে দেওয়ার পক্ষে ছিল। অর্থাৎ ইরানকে সামলানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রধান দুই দলের কৌশলে বড় পার্থক্য দেখা দেয়। শেষ পর্যন্ত রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2017 সালে প্রথমবার ক্ষমতায় আসেন। তিনি চীনের উত্থান মোকাবেলা করা এবং ইরাক আফগানিস্তানে মার্কিন সামরিক উপস্থিতি কমানোর বিষয়ে ডেমোক্র্যাটদের গৃহীত নীতি বজায় রাখেন। তবে ইরান ইস্যুতে তিনি নিজ দল রিপাবলিকানদের কঠোর নীতি বাস্তবায়নের দিকে এগিয়ে যান। এর ফল হিসাবে 2018 সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে JCPOA পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যায় এবং ইরানের ওপর আবার কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর 2020 সালের জানুয়ারিতে বাগদাদের কাছে মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলাইমানি নিহত হন। এর কয়েক বছর পর ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে আবারও ইরানকে সামরিক ও অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য সর্বোচ্চ চাপের নীতি গ্রহণ করেন। 2025 সালের জুনে ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে ইসরায়েলের পাশাপাশি মার্কিন বিমান বাহিনীও সরাসরি অংশ নেয়। যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা চালায়। এরপর 2026 সালের 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আবার ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। ফলে ইরানকে সামরিক ও অর্থনৈতিকভাবে দুর্বল করার মার্কিন ইসরায়েলি কৌশল আগের যে কোনো সময়ের তুলনায় আরও স্পষ্ট হয়ে ওঠে। এভাবে ইরানকে সামরিক ও অর্থনৈতিকভাবে দুর্বল করার কৌশলের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প আরেকটি সুচতুর কৌশল গ্রহণ করেন। সেটি হলো আব্রাহাম অ্যাকর্ডস। 2020 সালে এই উদ্যোগ সর্বপ্রথম সামনে আসে। আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সঙ্গে ইসরায়েলের রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এই কৌশলের লক্ষ্য হল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক উপস্থিতি কম থাকলেও ইসরায়েলের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় তা নিশ্চিত করা। সেই লক্ষ্যে আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে এমন একটি আঞ্চলিক কাঠামো গড়ে তুলতে চায় যেখানে ওয়াশিংটনের সামরিক উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকলেও ইসরায়েলকে কেন্দ্র করে একটি শক্তিশালী আঞ্চলিক জোট বা নিরাপত্তা বলয় তৈরি করা যায়।
এর ফলে উপসাগরীয় মিত্র মুসলিম দেশগুলো এবং ইসরায়েল উভয়ের নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্রকে আর সরাসরি বিপুল সংখ্যক সেনা মোতায়েন করতে হবে না। আর উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইসরায়েলের এই জোট সহজে যেন গড়ে ওঠে, এজন্য ইরান জুজুর ভয় দেখিয়ে একটি বড় করে দেখানো হুমকি সামনে আনা হয়। অর্থাৎ ইরানের পরমাণু কর্মসূচি, ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে উপসাগরীয় দেশগুলোর উদ্বেগকে কাজে লাগিয়ে তাদেরকে ইসরায়েলের পতাকা তলে সমবেত করার প্রকল্প গ্রহণ করা হয়। আর এর ফলে কার্যত পুরো মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রভাব ও আধিপত্য প্রতিষ্ঠার পথ তৈরি হবে। ইরানের কথিত হুমকি মোকাবেলার নামে একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে উঠবে এবং একই সঙ্গে এ অঞ্চলের অন্যান্য মুসলিম দেশগুলোর উপরও ইসরায়েলের প্রভাব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথ তৈরি করবে। বস্তুত আব্রাহাম অ্যাকর্ডসের নামকরণের মধ্যেও একটি সুচতুর কৌশল অবলম্বন করা হয়। এমন নামের মাধ্যমে এই চেতনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে ইহুদি, খ্রিস্টান ও মুসলিম সবাই ইব্রাহিম পরিবারের সন্তান, তাই তারা সবাই মধ্যপ্রাচ্যে একসঙ্গে মিলেমিশে থাকবে। উল্লেখ্য, মুসলিমরা যাকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নামে আল্লাহর প্রেরিত পয়গম্বর হিসাবে মান্য করেন, ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়ের কাছে তিনিই আব্রাহাম নামে পরিচিত। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধারার হজরত ইসহাক, হজরত ইয়াকুব, হজরত ইউসুফ, হজরত মুসা, হজরত দাউদ, হজরত সুলাইমান এবং হজরত ঈসা আলাইহিসসালাম প্রমুখ নবীগণ হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধারার হজরত ইসহাক, হজরত ইয়াকুব, হজরত ইউসুফ, হজরত মুসা, হজরত দাউদ, হজরত সুলাইমান এবং হজরত ঈসা আলাইহিসসালাম প্রমুখ নবীগণ ইহুদি খ্রিস্টান সম্প্রদায়ের কাছে যথাক্রমে আইজাক, জ্যাকব, জোসেফ, মোজেস, ডেভিড, সোলোমন ও জেসাস নামে পরিচিত। আর হজরত ইব্রাহিম আলাইহিসসালামের আরেক পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামের বংশধারায় এসেছেন ইসলামের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম। সুতরাং আব্রাহাম নামটি বেছে নেওয়ার মাধ্যমে একটি প্রতীকী বার্তা দেওয়া হয়েছে, যেখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে ইহুদি, খ্রিস্টান ও মুসলমানদের ধর্মীয় ঐতিহ্যের একটি অভিন্ন শেকড় রয়েছে। তারা সবাই বৃহত্তর অর্থে আব্রাহামিক বা ইব্রাহিমী ধর্মীয় ঐতিহ্যের অংশ। আর এই অভিন্ন ঐতিহ্যের ধারণাকে সামনে রেখে আরব মুসলিম সহ বিশ্বের অন্যান্য মুসলিমদের মধ্যে এমন একটি জনমত তৈরি করার চেষ্টা করা হয় যাতে ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে মুসলিম রাষ্ট্রগুলোর সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টিকে গ্রহণযোগ্য হয়ে পড়ে। কিন্তু ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের কারণে আব্রাহাম অ্যাকর্ডসের বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়ের মনোভাব যথেষ্ট নেতিবাচক হয়ে পড়ে। যদিও আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে, তাদের মধ্যে অন্যতম হল সংযুক্ত আরব আমিরাত, কিন্তু এতে শান্তি প্রতিষ্ঠার চেয়ে বরং ভূরাজনৈতিক স্বার্থ, ক্ষমতার লোভ এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে প্রভাব ও ঔপনিবেশিক আধিপত্য বিস্তারের উদ্দেশ্যই মুখ্য হয়ে ওঠে। ইসরায়েলের সামরিক পরিকল্পনাকারীরা অনেক দিন ধরেই মুসলিম দেশগুলোর বিরুদ্ধে কিছু মুসলিম দেশকে সাথে নিয়েই নিজস্ব অক্ষ তৈরি করতে চাচ্ছিল। এক্ষেত্রে আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে তারা সংযুক্ত আরব আমিরাতকে পেয়ে যায়। অতঃপর ইসরায়েল ও আরব আমিরাতের মধ্যে গোপনে সামরিক অক্ষ গড়ে ওঠে। সাম্প্রতিক যুদ্ধে ইরানের উপর যৌথ হামলার পর তাদের এই গোপন সামরিক বন্ধুত্ব সবার সামনে প্রকাশ পেয়ে যায়। এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গোপনে আবুধাবি সফর করেন, যদিও পরবর্তীতে তিনি নিজেই তা প্রকাশ করেন। এই যুদ্ধে ইরানি মিসাইল ও ড্রোনের হাত থেকে আবুধাবিকে বাঁচাতে ইসরায়েল তাদের সবচেয়ে আধুনিক যুদ্ধ প্রযুক্তি সেখানে মোতায়েন করে। তারা সরাসরি নিজস্ব কমান্ডের অধীনে আয়রন ডোম, লেজার যুদ্ধ প্রযুক্তি আয়রন বিম এবং অত্যাধুনিক ড্রোন শনাক্তকরণ ব্যবস্থা স্পেকট্রো সেখানে পরিচালনা করে। কোনো আরব দেশে ইসরায়েলি সেনাদের এই প্রকাশ্য অবস্থান ছিল এক নজিরবিহীন ঘটনা। বস্তুত ইসরায়েলের মূল উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যের সব শত্রুকে পিষে ফেলে ভারত থেকে ভূমধ্য সাগর পর্যন্ত নিজেদের একচ্ছত্র অর্থনৈতিক ও সামরিক সাম্রাজ্য গড়ে তোলা। এর ফলে যুক্তরাষ্ট্র এই অঞ্চল থেকে বিদায় নিলেও পুরো চাবিকাঠি থাকবে তেল আবিবের হাতে। এই পরিকল্পনায় মিশর বা সিরিয়ার মতো দেশগুলোকে খণ্ড বিখণ্ড করে দুর্বল করে রাখার ছক কষা হয়েছিল। এদিকে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল উভয়েই ইয়েমেন, সুদান ও লিবিয়ার গৃহযুদ্ধে মদদ দেয়।
এছাড়া সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হতে চাওয়া সোমালিল্যান্ডকে ব্যবহার করে নিজেদের সামরিক ঘাঁটি বানানোর খেলায় মেতে ওঠে। ইয়েমেনের দক্ষিণ অঞ্চলেও ইসরায়েল ও আমিরাতের এই একই তৎপরতা দেখা যায়। সেখানে তারা যৌথভাবে পৃথক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিদ্রোহীদের অস্ত্র সহায়তা দেয়। এরই প্রতিক্রিয়ায় সৌদি আরব 2025 সালের ডিসেম্বরে ইয়েমেন থেকে আরব আমিরাতের সকল সৈন্যদের তাড়িয়ে দেয়। বস্তুত 7 আগস্ট ঘোষিত মক্কা প্রতিরক্ষা চুক্তি মূলত ইসরায়েল আমিরাত জোটের এসব আগ্রাসী ও ধ্বংসাত্মক প্রচেষ্টাকে রুখে দেওয়ার জন্য একটি বড় পাল্টা আঘাত। মক্কা চুক্তি এই জোটের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিটি তুরস্কের 2 বছরের চেষ্টার ফসল। এই চুক্তি স্বাক্ষর কোনোভাবেই যেন ভেস্তে না যায় সে কারণে যথেষ্ট গোপনীয়তা রক্ষা করা হয়। প্রেসিডেন্ট এরদোগানের সৌদি আরব সফরের সিদ্ধান্তটিও শেষ মুহূর্ত পর্যন্ত বেশ গোপন রাখা হয়। 4 আগস্ট 3 দেশ হঠাৎ সিদ্ধান্ত নেয় যে 7 আগস্ট চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান হবে। অতঃপর চুক্তিটি সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোকে পুরোপুরি অন্ধকারে রেখে হঠাৎ করে সামনে আসে। চুক্তিটি 7 আগস্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণার মাত্র 2 সপ্তাহ আগে আমিরাত এ বিষয়ে জানতে পারে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, তাদের আর কিছুই করার থাকে না। উল্লেখ্য, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গাজায় ইসরায়েলের নির্মম হত্যাকাণ্ডের জবাবে একটি শক্তিশালী মুসলিম জোট গড়ার ইচ্ছা আগেই প্রকাশ করেছিলেন। এই পথ তৈরিতে তিনি বেশ কিছু ধাক্কা খেলেও নিজের এই পরিকল্পনা নিয়ে কখনো আশা হারাননি। অন্যদিকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান অত্যন্ত চতুরতার সাথে তার ঘুঁটি চালেন। মক্কা চুক্তি স্বাক্ষরের আগে তিনি এমন সব পদক্ষেপ নিচ্ছিলেন যা দেখে ইরানের ওপর হামলার সাথে জড়িত প্রতিটি পক্ষই তাকে নিজেদের সহযোগী বলে ভাবছিল। বিশেষ করে সৌদি আরব 29 জুলাই ইরাকের অভ্যন্তরে ইরান সমর্থিত মিলিশিয়াদের ওপর আক্রমণ করায় তারা ভেবেছিল মোহাম্মদ বিন সালমান ইরানের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে তাদের পাশে আসছেন। মক্কা চুক্তিতে স্বাক্ষরকারী পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের সম্মিলিত সামরিক শক্তি একত্রিত করে দেখলে এই প্রতিরক্ষা চুক্তিটি যথেষ্ট শক্তিশালী। যেখানে এই 3 দেশ একত্রে 5,500-এরও বেশি ট্যাঙ্ক যুদ্ধের ময়দানে নামাতে পারবে। তাদের হাতে রয়েছে 1,000-এরও বেশি যুদ্ধ বিমান, এছাড়া রয়েছে বিপুল সংখ্যক অত্যাধুনিক ড্রোন, আরও আছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রয়েছে 10 লাখেরও বেশি সেনা সদস্য। সর্বোপরি রয়েছে পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা। এছাড়া অর্থনৈতিক শক্তিমত্তার বিচারে তুরস্কের জিডিপি 1.6 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং সৌদি আরবের জিডিপি 1.3 ট্রিলিয়ন মার্কিন ডলার। সুতরাং এই জোট যদি সত্যিই কার্যকর হয়ে ওঠে তাহলে তা ইসরায়েল ও আরব আমিরাত যে পরিসরের মধ্যে সামরিকভাবে কাজ করতে পারে সেই পরিসরকে সংকুচিত করে ফেলতে পারবে। আব্রাহাম অ্যাকর্ডস থেকে উদ্ভূত ইসরায়েল আমিরাতি জোট এবং মক্কা চুক্তি থেকে উদ্ভূত পাক তুর্কি সৌদি জোট, এই 2 শক্তির মধ্যে ইতিমধ্যেই তুলনা করা শুরু হয়েছে। অনেক বিশ্লেষকের মতে ইসরায়েল আমিরাতি জোট হয়তো সাময়িকভাবে কিছু বৈশ্বিক লাভ এনে দিচ্ছে, কিন্তু মক্কা চুক্তি অনেক বেশি টেকসই এবং এর প্রভাব অত্যন্ত সুদূর প্রসারী। বিশেষ করে বৈধতার লড়াইয়ে মক্কা চুক্তি অনেক এগিয়ে রয়েছে। মুসলিম বিশ্বের সিংহভাগ মানুষ সৌদি আরবকেই তাদের প্রধান কেন্দ্র মনে করে। সেই তুলনায় ইসরায়েল এবং তার সঙ্গীরা এই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থায় একেবারেই নতুন এবং সম্পূর্ণ বহিরাগত। আমেরিকার সহায়তার কারণে ইসরায়েলের কাছে কেবলমাত্র কিছু অত্যাধুনিক অস্ত্র রয়েছে, তবে এরকম অস্ত্র তুরস্কের হাতেও রয়েছে। আসলে বড় পার্থক্য হলো এই অঞ্চলে সামরিক ক্ষমতা খাটানোর মতো কোনো নৈতিক বা আঞ্চলিক বৈধতা ইসরায়েল আমিরাতি জোটের নেই। তাছাড়া তাদের শুরু করা যুদ্ধগুলো কোনো লক্ষ্যই পূরণ করতে পারছে না। বিশেষ করে ইরান যুদ্ধে ট্রাম্প এবং নেতানিয়াহু এখন নিজেদের পাতা ফাঁদেই আটকা পড়েছেন। কিন্তু এরপরও গাজা এবং দক্ষিণ লেবাননে ইসরায়েল এখন স্থায়ীভাবে ঘাঁটি গাড়ার জন্য বড় আকারের অবকাঠামো তৈরি করছে। তারা কোনো সীমান্ত থেকেই পিছু হটতে রাজি নয়। হামাস এবং হেজবুল্লাহকে পুরোপুরি ধ্বংস করতে না পেরে এবং ট্রাম্পের পক্ষ থেকে যুদ্ধ থামানোর চাপের মুখে পড়ে ইসরায়েল এখন সেখানে জেদ ধরে মাটি কামড়ে পড়ে রয়েছে। এই চরম সংকটময় পরিস্থিতিতে পুরো আরব বিশ্ব এখন নিজেদের নিরাপত্তা এবং সঠিক উত্তরের জন্য মক্কা জোটের দিকেই তাকিয়ে থাকবে।
যদিও এই জোট সফল হবে কিনা তা ভবিষ্যৎ বলে দিবে, কিন্তু গত ৩ বছর ধরে ইসরায়েল মধ্যপ্রাচ্য অঞ্চলে যে রক্তক্ষয়ী আগ্রাসন চালিয়ে আসছে তার বিরুদ্ধে এই মক্কা চুক্তিই এখন একমাত্র শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা। এই জোটেই পারে ইসরায়েলের এমন উন্মাদ ও লাগামহীন যুদ্ধবাজ নীতির বিরুদ্ধে শক্ত দেওয়াল গড়ে তুলতে এবং তাদের সম্পাদিত ভুলের চড়া মাসুল আদায় করতে। বস্তুত মক্কা চুক্তি মধ্যপ্রাচ্যে একটি নতুন আঞ্চলিক ব্যবস্থা গড়ে তোলার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং বহুদিনের কাঙ্ক্ষিত একটি সূচনা, যা এতদিন অনুপস্থিত ছিল। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আরব ও তুর্কি জনগণ তাদের নিজেদের ভূমি এবং নিজেদের জনগণের সার্বভৌমত্ব ও নিরাপত্তা বজায় রাখতে জোট বেঁধেছে। আসলে এই জোট এমন এক চ্যালেঞ্জের সূচনা করেছে যেখানে নির্ধারিত হবে মধ্যপ্রাচ্য অঞ্চল কি আরও একটি শতাব্দী ধরে ইসরায়েলের ঔপনিবেশিক আধিপত্যের অধীনে থাকবে, নাকি সেই চক্র ভেঙে দেবে যেখানে ইসরায়েল আর যখন ইচ্ছা যুদ্ধ শুরু করতে পারবে না।